নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আজকের গল্প ভুতুড়ে সাঁঝ বাড়ি। রাত গভীর। ঝড়ের গর্জন আর বিদ্যুৎ চমকানোর শব্দে রুদ্রর নিঃসঙ্গ বাড়িটা যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। রুদ্র কলকাতার এক নামী সংস্থায় কাজ করত, কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হঠাৎ এই চাকরি হারানোর পর সে শহরের ব্যস্ত জীবন থেকে দূরে চলে যেতে চেয়েছিল। সেজন্য গ্রামের একটি পুরনো জমিদার বাড়ি ভাড়া নিয়েছে, যার নাম সাঁঝবাড়ি। সাঁঝবাড়ির চারপাশের পরিবেশ ছিল একেবারে নীরব এবং নির্জন। গ্রামবাসীরা এই বাড়িটিকে অভিশপ্ত বলে মনে করত। কাহিনী অনুযায়ী এই বাড়িতে অনেক বছর আগে জমিদারের পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং তারপর থেকে এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। রুদ্র এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে মনে করেছিল একটা পুরনো বাড়ি, যেখানে লোকজন না থাকলে এমনই ভয়ঙ্কর মনে হবে। কিন্তু বাড়িতে ঢোকার পর থেকেই রুদ্র কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করছিল। প্রথম রাত থেকেই সে স্বপ্নে এক অদ্ভুত মহিলাকে দেখতে পায়, যার চেহারা অস্পষ্ট, কিন্তু তার চোখগুলো ভীষণ ভয়ঙ্কর। প্রতিদিনই এই স্বপ্নটা আরও স্পষ্ট হতে থাকে, আর মহিলাটি যেন রুদ্রকে কিছু বলতে চায়। রুদ্রের দ্বিতীয় রাতের কথা মনে পড়ে গেল। ঘরের ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ করছিল, যদিও জানালাগুলো সব বন্ধ ছিল। সে যখন বিছানায় শুয়েছিল তখন তার মনে হলো কেউ যেন তার ঘরের ভেতর হাঁটছে। রুদ্র প্রথমে ভেবেছিল এটা তার মনের ভুল, কিন্তু তৃতীয় রাতে সে শুনতে পেল স্পষ্ট কণ্ঠস্বর, যেন কোনো মহিলা তার নাম ধরে ডাকছে। ঘরের আলো নিভে গেল, আর রুদ্র দেখল এক ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে চমকে উঠে আলো জ্বালিয়ে দিল, কিন্তু ঘরে তখন আর কেউ ছিল না। তবে তার বিছানার পাশে এক জোড়া ভেজা পায়ের ছাপ ছিল, যা সরাসরি জানালার বাইরে গিয়েছিল। রুদ্রের হাত পা হিম হয়ে গেল। রুদ্র ঠিক করল এই বাড়ির অতীত সম্পর্কে জানবে। সে গ্রামবাসীদের কাছে কিছু জানার চেষ্টা করল, কিন্তু কেউই তাকে পরিষ্কার কিছু বলতে চায়নি। শুধু একজন বৃদ্ধ, যার নাম মুকুন্দ দাস, তাকে কিছু জানাল। মুকুন্দ বলল, সাঁঝবাড়ি অভিশপ্ত। এখানে যে জমিদার থাকত তার নাম ছিল প্রতাপ রায়। তিনি ছিলেন ভীষণ নিষ্ঠুর এবং অত্যাচারী। তিনি তার স্ত্রীকে দিনের পর দিন নির্যাতন করতেন। একদিন তার স্ত্রী আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। কিন্তু সেদিন থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। মুকুন্দ আরও বলল, তারপর একদিন প্রতাপ রায় সহ পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকারীর পরিচয় কেউ জানতে পারেনি। তবে সবাই বলে জমিদারের স্ত্রীর আত্মা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায়। রাত্রি যত গভীর হতে লাগল, রুদ্রর ভেতরের অস্বস্তি বাড়তে লাগল। এবার সে বুঝতে পারল এটা আর মনের ভুল নয়। সাঁঝবাড়িতে কিছু একটা আছে। প্রতিদিন তার স্বপ্নের মহিলার উপস্থিতি আরো বেশি স্পষ্ট হয়ে উঠতে লাগল। এক রাতে যখন সে স্বপ্নে মহিলার দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ সে একটা ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পেল, আমাকে মুক্তি দাও। রুদ্র চমকে উঠে বসে পড়ল। তার গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল এই বাড়ির মহিলার আত্মা কিছু বলতে চায়, কিন্তু কিভাবে তাকে মুক্তি দেওয়া যাবে সেটা জানত না। পরের দিন রুদ্র গ্রামের পুরনো কবরস্থানে গিয়ে কিছু খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা সেই কবরস্থান সম্পর্কে খুব একটা কিছু বলতে পারল না,
শুধু জানালো জমিদার প্রতাপ রায় ও তার স্ত্রীর কবরও সেখানেই আছে। রুদ্র সেখানে গিয়ে দেখল জমিদারের স্ত্রীর কবরের পাথরটি ভেঙে পড়েছে। কবরের চারপাশে শুকিয়ে যাওয়া ফুল ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন কেউ অনেক বছর ধরে এখানে আসেনি। রুদ্র কবরটার ওপর দাঁড়াতেই আবার সেই ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পেল, আমাকে মুক্তি দাও, তাকে থামাও। রুদ্র কবরস্থান থেকে ফিরে আসার পর থেকেই তার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করল। তার ঘরের মধ্যে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কারা কথা বলছে। বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়াত। এক রাতে রুদ্র যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল, হঠাৎ তার পেছনে মহিলার ছায়া দেখতে পেল। সে চমকে ঘুরে দাঁড়ালো, কিন্তু তখন ঘরে কেউ ছিল না। রুদ্র বুঝতে পারল জমিদারের স্ত্রীর আত্মা এখনো এই বাড়িতে বন্দী, এবং তাকে মুক্তি দিতে হলে প্রতাপ রায়ের অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। রুদ্র ঠিক করল জমিদার প্রতাপ রায়ের ঘরটি খুঁজে বের করবে। বাড়ির পুরনো কাঠামোর মধ্যে সেই ঘরটি ছিল সবচেয়ে ভয়াবহ। ঘরের মেঝেতে রক্তের দাগ এখনো শুকিয়ে আছে। প্রতাপ রায়কে এখানেই খুন করা হয়েছিল। রুদ্র সেই ঘরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল এবং চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ করেই সে দেখতে পেল প্রতাপ রায়ের বিকৃত ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখমণ্ডল রুদ্রের দিকে এগিয়ে আসতে থাকে, আর তার গলায় চাপা শব্দে হাসি ভেসে আসে। রুদ্র তার চারপাশে এক অসীম অন্ধকারের মধ্যে আটকে পড়ে যায়। রুদ্র যেন সময় এবং স্থান হারিয়ে ফেলে। প্রতাপ রায়ের মুখমণ্ডল স্পষ্ট হতে থাকে, আর তার ঠোঁটে এক বিকৃত হাসি ফুটে ওঠে। প্রতাপের চোখ দুটি যেন শূন্যতার প্রতীক, হাজারো নিস্তেজ আত্মার আর্তনাদ। রুদ্র অনুভব করল একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেন এই বাড়ির অভিশপ্ত আত্মাদের শিকারে পরিণত হতে চলেছে। হঠাৎ করেই ঘরের জানালাগুলো নিজে থেকেই খুলে গেল। বাতাসের ঝাপটায় রুদ্রের শরীর কেঁপে উঠল। প্রতাপ রায়ের ছায়া মেঝের রক্তাক্ত দাগের উপর দাঁড়িয়ে এক অশুভ কণ্ঠে বলল, তুইও আমার মতো বন্দী হয়ে থাকবি চিরকাল, কেউ তোকে বাঁচাতে পারবে না। রুদ্র নিজের শরীরকে মুক্ত করতে লড়াই করছিল, কিন্তু শক্তি যেন তার হাত পা থেকে বেরিয়ে যাচ্ছিল। অন্ধকারের মধ্যে ভেসে আসা কণ্ঠগুলো আরো জোরালো হয়ে উঠল, যেন হাজারো মৃত আত্মা তার নাম ধরে ডেকে চলেছে। ঠিক সেই মুহূর্তে রুদ্রের মনে পড়ে গেল জমিদারের স্ত্রীর কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও। সেই ফিসফিস কণ্ঠটা যেন একমাত্র আশা। রুদ্র বুঝল প্রতাপ রায়ের ছায়া নিঃশেষ করতে হলে তার অত্যাচারের শিকার হওয়া আত্মাদের মুক্তি দিতে হবে। রুদ্রের মনে হল প্রতাপ রায়কে থামানোর একমাত্র উপায় হল তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সামনে আনতে হবে, যেন জমিদারের স্ত্রীর আত্মা প্রতিশোধ নিতে পারে। সেই মুহূর্তে রুদ্র ঘরের মধ্যে একটা পুরনো বাক্স দেখতে পেল, যেটা অনেক বছর ধরে কেউ খুলেনি। বাক্সের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে বেরিয়ে এল কিছু পুরনো কাগজপত্র। এসব ছিল প্রতাপ রায়ের ডায়েরি। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে রুদ্র পড়তে লাগল প্রতাপের জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য। সে বুঝতে পারল প্রতাপ রায় শুধুমাত্র তার স্ত্রীকেই অত্যাচার করত না, বরং গ্রামের আরও অনেক মানুষকে হত্যা করেছে তার ক্ষমতার লোভে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যেদিন আমার স্ত্রী আত্মহত্যা করল, সেদিন থেকে আমি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি, কিন্তু মরতে পারছি না। আমি যে শয়তানের সাথে চুক্তি করেছিলাম, সে আমার প্রাণও নিতে পারছে না। এই বাড়িতে চিরকাল বন্দী থাকব আমি। রুদ্র ডায়েরির পাতা হাতে নিয়ে প্রতাপ রায়ের ছায়ার দিকে তাকান। এবার রুদ্র জানত কি করতে হবে। প্রতাপ রায়ের কুকর্মগুলো প্রকাশ করতে হবে এবং তার স্ত্রীকে প্রতিশোধ নিতে সাহায্য করতে হবে। রুদ্র ধীরে ধীরে ডায়েরির পাতা পড়তে লাগল, আর প্রতাপ রায়ের ছায়া কাঁপতে লাগল। প্রতাপের ছায়া যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। তার ভয়ানক চোখ দুটি এবার রুদ্রকে ছেড়ে দিয়ে রুদ্রের চারপাশের পরিবেশে মিশে যেতে শুরু করল। রুদ্র দেখল প্রতাপ রায়ের স্ত্রী, সেই স্বপ্নের মহিলা, তার সামনে দাঁড়িয়ে।
তার চোখে আর ভয় নেই, বরং এক শান্তি এবং প্রতিশোধের অগ্নিশিখা ফুটে উঠেছে। মহিলাটি ধীরে ধীরে প্রতাপ রায়ের দিকে এগিয়ে গেল। প্রতাপের ছায়া তখন কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেল, আর ঘর থেকে এক ভয়ানক গর্জন শোনা গেল। রুদ্র বুঝল জমিদারের স্ত্রী তার প্রতিশোধ নিয়েছে। রাতটা কেটে গেল নীরবতায়। ভোরের আলো ফোটার সাথে সাথেই রুদ্র অনুভব করল যে পুরো সাঁঝবাড়ির পরিবেশ বদলে গেছে, যেন বাড়ির অভিশাপ কেটে গেছে। বাড়িটা আর অতীতের মতো ভারী মনে হচ্ছে না। রুদ্র জানালার বাইরে তাকিয়ে দেখল জমিদারের স্ত্রীর আত্মা এবার মুক্তি পেয়েছে। তার স্বপ্নের সেই মহিলা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, যেন তাকে বিদায় জানাচ্ছে। রুদ্র হাঁফ ছেড়ে বাঁচল। বাড়ির অভিশাপ কেটে গেছে, আর সে নিজেও এবার মুক্ত। সে জানত এই বাড়িতে আরও কেউ আসতে চাইলে আর কোনো বিপদ থাকবে না। জমিদারের অত্যাচার শেষ হয়েছে, আর তার শিকার হওয়া আত্মারা মুক্তি পেয়েছে। রুদ্র বাড়িটা ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। যদিও সে জানত তার জীবনে এই ঘটনা চিরকাল তাকে তাড়া করে বেড়াবে, তবুও সে মনে মনে শান্তি পেল। সাঁঝবাড়ি হয়তো অভিশপ্ত ছিল, কিন্তু সে সেই অভিশাপের চক্রকে ভেঙেছে। রুদ্র যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন গ্রামের এক বৃদ্ধ তাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কি ওদের মুক্তি দিতে পেরেছ? রুদ্র হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, ওরা মুক্ত। বৃদ্ধের চোখে এক চিলতে স্বস্তির ছায়া ফুটে উঠল। এবার এই বাড়ি আবার নতুনভাবে বাঁচবে, সে বলল। রুদ্র চলে গেল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল। সে জানে এই ঘটনা তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। সাঁঝবাড়ির গল্প শেষ, কিন্তু অন্য কোথাও হয়তো আবার এমনই কোনো অন্যায় আর কুকর্ম অপেক্ষা করছে, যেখানেও তাকে মুখোমুখি হতে পারে। রুদ্র বুঝতে পারল এই পৃথিবীতে কিছু রহস্যের কোনো শেষ নেই, আর সেই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে অপরিসীম অন্ধকার, যা কখনো কখনো আলোর অপেক্ষায় থাকে। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।